ক্লাস 5 তোমাদের লেসন 2 অর্থাৎ এ ফিট অন ফিট, এটা কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা অর্থাৎ ক্লাস 5 তোমাদের লেসন 2 এ ফিট অন ফিট, এই যে লেসনটা লেসন 2টা, এটা কিন্তু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু পরীক্ষা হবে। ওকে, তো এই গল্পটার, এটা হচ্ছে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগেকে নিয়ে একটা গল্প, তাদের যে এভারেস্ট যাত্রা, সেই যাত্রাকে নিয়ে পুরো গল্পটা তৈরি হয়েছে। কিভাবে তারা এভারেস্টের চূড়ায় গিয়েছিল, কত প্রতিকূলতাকে জয় করে তারা পৌঁছেছিল, সেই নিয়েই কিন্তু গল্পটা আছে। তো আমরা এই গল্পের সমস্ত প্রশ্নগুলো সলভ করব। ওকে, তো আমাদের চ্যানেলে এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশ থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কি আছে এ ফিট অন ফিট? দেখো, প্রথমে একটা প্রশ্ন দিয়েছে, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? এই যে ছবিটা আছে, এই ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? পাহাড় পর্বত দেখতে পাচ্ছ। তো এখানে কি লিখবে? যে মাউন্টেন দেখতে পাচ্ছি। ওকে, হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড? পৃথিবীতে সব থেকে উঁচু পর্বত কোনটা? উঁচু পর্বতের নাম কি? মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট আমি লিখে দিচ্ছি, তোমরা কিন্তু উত্তরগুলো সঙ্গে সঙ্গে নোট করে নেবে। ওকে, মাউন্ট এভারেস্টের উচ্চতা হচ্ছে 8,848 মিটার, কিন্তু বর্তমানে যার উচ্চতা আরও 2 মিটার বেড়েছে, 8,850 মিটার হয়েছে। ওকে, হোয়ার ইজ দ্য লোকেটেড? এটা কোথায় অবস্থিত? এটা নেপালে অবস্থিত। আমাদের ভারতবর্ষের প্রতিবেশী দেশ হচ্ছে নেপাল, সেখানে কিন্তু এই মাউন্ট এভারেস্ট অবস্থিত। এবং নেপালের, বলে রাখি, নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। ঠিক আছে, কাঠমান্ডু কিন্তু খুব ভালো একটা শহর, তোমরা কিন্তু কেউ যদি সময় পাও তারা কিন্তু ঘুরে আসতে পারো। ওকে, এবার চলে এসে আমরা সরাসরি প্রশ্নেতে। দেখো অ্যাক্টিভিটি 1 কি দিয়েছে, দেখো লেটস টু এ কি দিয়েছে? অ্যাক্টিভিটি 1, হোয়াট হ্যাপেন্ড অন May 29, 1953, ফলো দ্য গিভেন সিকোয়েন্স অ্যান্ড ডেসক্রাইব। তাহলে কি দিয়েছে? এসো খুঁজে বার করি যে 1953-তে 29শে মে কি হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা কি বার করবো? যে 29শে মে 1953 সালে কি হয়েছিল। ঠিক আছে, এবং সেটা আমরা এখানে কি করব? বর্ণনা করব। 4M কি হয়েছিল? কি লিখবে এখানে তোমরা নোট করার সঙ্গে সঙ্গে? সকাল 4টে কি হয়েছিল, মানে ভোর 4টে কি হয়েছিল? হিলারি অ্যান্ড নোরগে awoke and got ready for climb। তাহলে কি দিয়েছে? হিলারি অ্যান্ড নোরগে অ্যাওয়াক অ্যান্ড গট রেডি ফর ক্লাইম্ব। মানে কি? ভোর 4টে হিলারি এবং নোরগে ঘুম থেকে উঠে পড়েছিল এবং পাহাড়ে মানে পর্বতে চড়ার জন্য কিন্তু তারা প্রস্তুত হয়ে পড়েছিল। আমি কিন্তু বাংলা মানে বলে দিচ্ছি, তোমরা যদি সম্ভব হয় তো বাংলা মানেটা নোট করে রাখতে পারো। ওকে, এবার ভোর 4টে AM হয়ে গেল। এবার সকাল 6:30টার সময় কি হবে? 6:30 AM। এ সময় কি হয়েছিল? দে লিভড দ্য ক্যাম্প। মানে সকাল 6:30টার সময় তারা তাঁবু ছেড়েছিলেন। ঠিক আছে, এবার 11:30 AM, 11:30 AM কি হয়েছিল? দে রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট। তাহলে কি হয়েছিল? সকাল 11:30টায় তারা এভারেস্টের চূড়ায় পৌঁছেছিল। ঠিক আছে, তাহলে ভোর 4টের সময় তারা ঘুম থেকে উঠে রেডি হচ্ছিল পর্বতে চড়ার জন্যে। 6:30টার সময় তারা ক্যাম্প থেকে বেরিয়ে পড়েছিল। 11:30টার সময় কিন্তু তারা মাউন্ট এভারেস্টে উঠে পড়েছিল। 11:45-এ কি হয়েছিল? দে স্টার্টেড
কামিং ডাউন ফ্রম দ্য সামিট, মানে তারা পাহাড় চূড়া থেকে নেমে আসতে শুরু করেছিল। তাহলে 11:30 কিন্তু তারা পাহাড়ের চূড়ায় উঠেছিল, সেখানে 15 মিনিট ছিল এবং তারপরে তারা আবার নিচের দিকে নামতে শুরু করেছিল। ওকে, তাহলে অ্যাক্টিভিটি এটা 1টা হয়ে গেল। এবার চলে আসছে আমরা কি অ্যাক্টিভিটি 2A। 2A কি দিয়েছে? ফাইন্ড আউট দ্য নেমস অফ গ্লেসিয়ার ফ্রম দ্য রুট ম্যাপ অফ হিলারি অ্যান্ড তেনজিং ওয়ার্ক ইন গ্রুপস, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে হিলারি এবং তেনজিংয়ের যে পথের মানচিত্র থেকে হিমবাহগুলোর নাম খুঁজে বের করো। তারা যে পথে গিয়েছিল সেখানে যে হিমবাহগুলো ছিল তার নাম খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এবং কি দিয়েছে? ওয়ার্কস ইন গ্রুপস, আমরা দল বেঁধে কাজটা করবো। ওয়ান ইজ ডান ফর ইউ, তার মধ্যে একটা করা আছে এখানে, ঠিক আছে। তাহলে ইস্ট রংবাক হিমবাহ গ্লেসিয়ার, মানে ইস্ট রংবাক গ্লেসিয়ার মানে কি ইস্ট রংবাক হিমবাহ। এবারে এর অ্যান্সারটা কী হবে? একের দাগের অ্যান্সারটা কী হবে? আরও দুটো হিমবাহের নাম আছে, কি কাংসিলিং গ্লেসিয়ার, KANGSHILING, কাংসিলিং গ্লেসিয়ার, GLACIER, কাংসিলিং গ্লেসিয়ার মানে কাংসিলিং হিমবাহ। আরেকটা কি ছিল? আরেকটা ছিল খুম্বু গ্লেসিয়ার, KHUMBU, খুম্বু গ্লেসিয়ার, GLACIER, গ্লেসিয়ার। এটা কাংসিলিং গ্লেসিয়ার ছিল, আর এটা খুম্বু গ্লেসিয়ার ছিল। ওকে, ঠিক আছে। এবার চলে আসো অ্যাক্টিভিটি क्या याद है मंगल? मस्त है। देखिए मस्त, चले जबरदस्त। Introducing Moto G24 Power, stunning design, incredible battery. HDFC এবার চলে আসে আমরা অ্যাক্টিভিটি 2B। 2A হয়ে গেল, এবার কি হবে 2B। অ্যারেঞ্জ দ্য গ্লেসিয়ার ফ্রম নর্থ টু সাউথ, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে কি বলেছে? উত্তর থেকে দক্ষিণে, নর্থ টু সাউথ মানে কি উত্তর থেকে দক্ষিণে হিমবাহগুলো সাজাও। অ্যারেঞ্জ মানে কি সাজাও। তাহলে উত্তর থেকে দক্ষিণে গ্লেসিয়ারগুলো মানে হিমবাহগুলোকে আমাদের সাজাতে বলেছে, ঠিক আছে। এর মধ্যে ওয়ান ইজ ডান ফর ইউ মানে কি একটা তোমার জন্য করা আছে। আর কি হবে? আর হবে উত্তর থেকে দক্ষিণ, মানে সব থেকে উত্তরে ছিল কি? সব থেকে উত্তরে ছিল খুম্বু গ্লেসিয়ার, মানে KHUMBU, খুম্বু গ্লেসিয়ার। খুম্বু গ্লেসিয়ার উত্তরে ছিল। আর দক্ষিণে কোনটা ছিল? দক্ষিণে ছিল কাংসিলিং গ্লেসিয়ার, CANGSHILING, কাংসিলিং গ্লেসিয়ার, GLACIER, গ্লেসিয়ার, ঠিক আছে। এবার চলে আসো অ্যাক্টিভিটি 3A। অ্যাক্টিভিটি 3 কি দিয়েছে? লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ এসো আমরা প্রশ্নগুলোর উত্তর করি। ওকে, প্রথমেই কি দিয়েছে? হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রিটিশ এভারেস্ট এক্সপিডিশন অফ 1953,
অর্থাৎ 1953 সালের যে ব্রিটিশদের এভারেস্ট অভিযান হয়েছিল সেই অভিযানের নেতা কে ছিল? লিডার মানে কি? নেতা। তাহলে সেই যে অভিযান হয়েছিল তার নেতা কে ছিল? এখানে উত্তর কি হবে? কলোনেল জন হান্ট। উত্তরটা কি হবে? এটা দেখো আমি উত্তর লিখে দিচ্ছি এখানটাতে, এই দেখো এখানে লিখে দিচ্ছি, এর অ্যান্সার হবে কলোনেল জন হান্ট। তাহলে 1953 সালে যে ব্রিটিশদের এভারেস্ট অভিযান হয়েছিল তার নেতা ছিল কলোনেল জন হান্ট। ওকে, এবারে দেখো বিএডটা দেখো কি দিয়েছে। বিএডটা দিয়েছে হাউ মেনি ক্লাইম্বার্স ওয়ার চুজেন ফর দ্য এক্সপিডিশন। অর্থাৎ এখানে কতজন পর্বত আরোহীকে অভিযানের জন্য বাছা হয়েছিল। তাহলে এই যে এক্সপিডিশন হয়েছিল তাতে কতজন পর্বতারোহীকে বাছা ছিল? 11 জন। তাহলে কি হবে এখানে উত্তরটা? 11, ELEPEN, 11 ক্লাইম্বার্স, মানে 11 জন পর্বত আরোহীকে বাছা হয়েছিল। ঠিক আছে, এখানে লিখে দিলাম। এবার চলে আসো সিএটটা। হাউ মেনি ক্লাইম্বার্স গট দ্য চান্স টু ক্লাইম্ব টু দ্য টপ, মানে কতজন পর্বত আরোহী একেবারে চূড়ায় ওঠার সুযোগ পেয়েছিলেন? কতজন? মাত্র 4 জন। তাহলে কি হবে এখানে? সিএটটা অনলি 4, মাত্র 4 জন কে ছিল একদম টপে, মানে একদম উপরে ওঠার সুযোগ পেয়েছিল। ঠিক আছে, এরপরে কি দিয়েছে ডেটটা? হু ওয়ার দ্য মেম্বার্স অফ দ্য ফার্স্ট টিম। ঠিক আছে, মানে প্রথম যে দলটি ছিল তার সদস্যের নাম কি ছিল? তার সদস্যের নাম ছিল ডেটটা টম বর্দিলন, BOURDILLON, টম বর্দিলন। আরটা কি ছিল? দুজন ছিল, একটা কি ছিল? চার্লস ইভেন্স, CHARLES, চার্লস ইভান্স, EVENS, ইভান্স। তাহলে টম বর্দিলিয়ন আর চার্লস ইভান্স। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 3 আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসো পরের পৃষ্ঠাতে। এখানে কি দিয়েছে? এখানটা দিয়েছে, দেখো ভালো করে দেখো, লেটস কন্টিনিউ, আমরা এটা চেষ্টা করি। এখানে দিয়েছে কি? সাম ইন্টারেস্টিং ইনসিডেন্টস অকওয়ার্ড ইন দ্য ফলোয়িং ইয়ার্স। অর্থাৎ নিচের যে সালগুলো আছে সেই সালগুলোতে কিছু কৌতূহল জাগানোর মতো ঘটনা ঘটেছিল, সেগুলো আমরা একটু পড়ি। কি দিয়েছে? 2000 সালে মে 22 মে, আন্না জারওয়ান্সকা বিকেম দ্য ওল্ডেস্ট ওম্যান টু রিচ দ্য সামিট অফ মাউন্ট এভারেস্ট অ্যাট দ্য এজ অফ 50। মানে কি? সবচেয়ে বেশি বয়স্ক মহিলা যিনি, আন্না জারওয়াংস। ওকে, তিনি 50 বছর বয়সে পর্বত আরোহণ করেছিলেন, মাউন্ট এভারেস্টের উপর উঠেছিলেন। ঠিক আছে, 2011 মে 20, অর্জুন বাজপাই at the age of 16 years and 11 months become the youngest Indian to climb Mount Everest। 2011 সালের 20 মে সবচেয়ে কম বয়সে যে ভারতীয় মাউন্ট এভারেস্ট উঠেছিলেন তিনি 16 বছর 11 মাসে, মাত্র 16 বছর 11 মাস বয়সে কিন্তু তিনি মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছলেন। তার নাম হচ্ছে কি? অর্জুন বাজপাই। ওকে, এই দুটো কিন্তু বেশ শিক্ষণীয় জিনিস আছে, তোমরা কিন্তু মানে সময় বলে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই খাতে নোট করে নেবে। এবার চলে আসে আমরা অ্যাক্টিভিটি 4, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। অর্থাৎ এসো আমরা এই বাক্যগুলো সম্পূর্ণ করি। দ্য ওল্ডেস্ট ওম্যান টু ক্লাইম্ব এভারেস্ট ইচ, যে সব থেকে বয়স্কা যিনি মাউন্ট এভারেস্টে পৌঁছে তার নাম কি? তার নাম হচ্ছে আনা জারওয়াংস্কা। তাহলে কি হবে? ANNA, আন্না, CHERWINSKA। এবার দেখো বিয়েটাকে দিচ্ছে, সি ক্লাইম অ্যাট দ্য এজ অফ, তিনি কত বছর বয়সে উঠেছিলেন? 50 বছর। তাহলে কি হবে? 50 এজ লিখে দিলাম। এবার দেখো সিএটটা, দ্য ইয়ংগেস্ট ইন্ডিয়ান ক্লাইম্বড মাউন্ট এভারেস্ট ইচ, সব থেকে কম বয়সে ভারতীয় যিনি
মাউন্ট এভারেস্ট উঠেছিলেন তার নাম কি? অর্জুন বাজপেয়ী। বাজপেয়ী। আর দ্য ক্লাইম্ব অন, তিনি কত বছর বয়সে উঠেছিলেন? 16 years 11 month। হয়ে গেল। এবার চলে আসি আমরা এই পৃষ্ঠাতে। কি দিয়েছে? লেটস লার্ন, আমরা আবার কিছু শেখার চেষ্টা করি। ওকে, কি দিয়েছে? লেটস রিড দ্য ওয়ার্ড, এগুলো পড়ি। এডমন্ড হিলারি, তেনজিং নোরগে, কর্নেল হান্ট, মাউন্ট এভারেস্ট, চায়না, বুট, গ্লেসিয়ার, ইন্ডিয়া, রূপ। অল দিস ওয়ার্ড আর নেমস, নেমিং ওয়ার্ড আর কল্ড নাউন। যেগুলো আমরা নাম দিয়ে যেগুলো হয়, যেগুলোকে নাম বোঝাই, সেই শব্দকে আমরা কি বলবো? নামবাচক শব্দগুলোকে বলা হয় নাউন। তাহলে যে সমস্ত শব্দে শুধুমাত্র নাম বোঝাবে সেই সমস্ত নামবাচক শব্দগুলোকে আমরা কি বলবো? নাউন বলবো। যেমন কীরকম নাম দিয়েছে? যেমন ধরো এডমন্ড হিলারি একটা ব্যক্তির নাম, তাহলে নাউন হবে। তেনজিং নোরগে, এটাও একটা ব্যক্তির নাম, নাউন হবে। কর্নেল হান্ট, এটাও একটা ব্যক্তির নাম, নাউন হবে। মাউন্ট এভারেস্ট, এটা একটা পর্বতের নাম, এটাও নাউন হবে। চায়না, চীন মানে একটা দেশের নাম, তাহলে গ্লেসিয়ার মানে হিমবাহ একটা নাম। ইন্ডিয়া একটা দেশের নাম, ভারতবর্ষ মানে দেশের নাম কি? দেশের নাম ভারতবর্ষ। নাম বোঝালে কি হবে? সেটা নাউন হবে। স্যার তোমারও ক্ষেত্রেও, তোমার যদি নাম থাকে, তোমার নামের ক্ষেত্রে সে নাউনই হবে। ওকে, এবার চলে আসি আমরা অ্যাক্টিভিটি 5। কি দিয়েছে? নাও ক্লাসিফাই দ্য নাউন্স আর ফিল দ্য টেবিল ওয়ান আর ডান ফর ইউ। আমরা এই টেবিলটা পূরণ করব, ঠিক আছে? ওকে, এখানে নামগুলো শ্রেণীভাগ করতে হবে এবং সারণী নামগুলো শ্রেণীভাগ করতে হবে এবং সরণিটাকে ভর্তি করতে হবে। নেম অফ দ্য পার্সন কে দিয়েছে এডমন্ড হিলারি। কোথা থেকে এসছেন? ভারত থেকে। নেম অফ দ্য থিংস বুট। এবার দেখো কি লিখতে পারি আমরা এখানটাতে লেখো তেনজিং নোরগে। তেনজিং নোরগে। ওকে, এখানে কি লিখবো? নেম অফ দ্য প্লেস মাউন্ট এভারেস্ট। ওকে, এখানে কি হবে? গ্লেসিয়ার্স। আর ধরো কর্নেল হান্ট, চায়না, রূপ। ঠিক আছে, হয়ে গেল এগুলো। অ্যাক্টিভিটি হাফটা করেছি আমরা। এইখান থেকে এইখান থেকে খুঁজে নিয়ে এখানে লিখতে বলেছে। ঠিক আছে, লিখে দিচ্ছি আমরা, দেখো ভালো করে দেখে নাও। এবার চলে আসছি আমরা পরের পৃষ্ঠাতে। কি দিয়েছে দেখো? লেটস লার্ন, দেখো কি দিয়েছে? লেটস রিড দ্য সেন্টেন্স। আমরা এই সেন্টেন্সটা ভালো করে পড়বো, মানে বাক্যগুলো ভালো করে পড়বো। ইন্ডিয়া ইজ এ কান্ট্রি, ইন্ডিয়া একটি দেশ। দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়া ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার কান্ট্রি, অর্থাৎ ভারত শব্দটা একটা বিশেষ দেশের নাম। তাহলে এই যে ভারতবর্ষ, ইন্ডিয়া, এটা কিসের নাম? বিশেষ দেশের নাম। ইন্ডিয়া ইজ এ প্রপার নাউন, ভারতবর্ষ কি হচ্ছে? একটা প্রপার নাউন, মানে কি নামবাচক বিশেষ্য হচ্ছে। এ প্রপার নাউন স্পেসিফিক্যালি ইন্ডিকেটস দ্য নেম অফ এনি পার্সন, কান্ট্রি, মাউন্টেন, রিভার এটসেট্রা। অর্থাৎ কি দিয়েছে? যে নামবাচক বিশেষ্য নির্দিষ্টভাবে একজন ব্যক্তিকে বোঝায়, একজন একটা দেশকে বোঝায়, একটা পাহাড় বা পর্বতকে বোঝায়, একটা নদীকে বোঝায় ইত্যাদি। দ্য ওয়ার্ল্ড কান্ট্রি ইজ মোর জেনারেল, অর্থাৎ যে দেশ শব্দটা অনেক বেশি সাধারণ। দ্য ওয়ার্ল্ড কান্ট্রি ইজ এ কমন নাউন, তাহলে কি হবে? এই যে দেশ শব্দটা একটা কমন নাউন, মানে জাতিবাচক বিশেষ্য হবে। এ কমন নাউন ইন্ডিকেটস এ জেনারেল রেফারেন্স, অর্থাৎ কি হবে? যে জাতিবাচক বিশেষ্য বলতে একটা সাধারণ প্রসঙ্গকে নির্দেশ। দেখো অ্যাক্টিভিটি 6 কে দিয়েছে লেটস ক্লাসিফাই দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন্টু কমন নাউন অ্যান্ড প্রপার নাউন। এখানে অনেকগুলো নাম দেওয়া আছে, কিছু প্রপার নাউন দিয়ে আছে, কিছু কমন নাউন দিয়ে আছে। আমি আগেই বলেছি
যেগুলো শুধুমাত্র নামে বোঝায় সেগুলো প্রপার নাউন, মানে নামবাচক বিশেষ্যটা শুধুমাত্র প্রপার নাউন হবে, আর জাতিবাচক বিশেষ্যটা কমন নাউন হবে। এর মধ্যে কোনটা কোনটা দেখো, পিঙ্কিটা হচ্ছে প্রপার নাউন হবে, রবিটা হচ্ছে প্রপার নাউন হবে, সুগজ টি11 প্রপার নাউন হবে, ঠিক আছে, রাকেশটা প্রপার নাউন হবে, কল্পনাটা প্রপার নাউন হবে, কলম্বিয়া দেশের নাম প্রপার নাউন হবে, ইন্ডিয়া দেশের নাম প্রপার নাউন হবে, ইউএসএ প্রপার নাউন হবে, হরিয়ানা প্রপার নাউন হবে, ক্যালিফোর্নিয়া প্রপার নাউন হবে, বরুণ প্রপার নাউন হবে, আর অসমান এটাও প্রপার নাউন হবে। তাহলে বাকিগুলো কোনগুলো রয়ে গেল, যেমন মাদারটা ওগুলো দেখো যে গোল করছি, এটা হচ্ছে কমন নাউন, ঠিক আছে। যেমন স্পেস, এটা কী হবে, কমন নাউন হবে। বুক, এটা কী হবে, কমন নাউন হবে। ওকে, তাহলে এই যে কমন নাউনগুলো আমরা দাগ মারলাম, এগুলো কি কমন নাউনে দাগ হয়ে গেল। ওকে, এবার চলে আসো এইদিকে। এদিকে কী দিচ্ছে অ্যাক্টিভিটি 7-এ, লেটস আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস সিগনিফাইং দ্য ম্যাসকুলাইন অ্যান্ড ফেমিনাইন জেন্ডার ইন দ্য প্যাসেজ। অর্থাৎ আমরা এটা পড়বো, এই যে অনুচ্ছেদটা পড়বো, পড়ে এর মধ্যে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গগুলোকে শনাক্তকরণ করব। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, দেয়ার লিভ এ পাওয়ারফুল কিং, সেখানে বাস করতো একজন শক্তিশালী রাজা। হি হ্যাড এ বিউটিফুল গার্ডেন, তার একটা ভালো সুন্দর বাগান ছিল। ইন ইট দেয়ার ওয়ার ফ্লাওয়ার ট্রিজ বিসাইড এ লেক, এটা একটা হ্রদের ধারে ভালো ফুল এবং ফলের গাছ ছিল। বিস কেমস, মৌমাছিরা আসলো, অ্যান্ড স্যাড অন দ্য ফ্লাওয়ার্স, সেই ফুলের মধ্যে তারা বসলো। পিকক ড্যান্স ইন দ্য গার্ডেন, ময়ূরেরা সেখানে সেই বাগানে নাচ করতো। এ গোট সুইমিং ইন দ্য লেক, সেই হ্রদের মধ্যে একটা হাঁস সুইমিং করতো, মানে কি সাঁতার কাটতো। ড্রোনস ফ্লিউ অ্যাবাউট ইন দ্য গার্ডেন, অর্থাৎ পুরুষ মৌমাছিগুলো বাগানে এদিক ওদিক উড়ে বেড়াতো। দ্য কুইন লাভ দ্য গার্ডেন, রানী এই বাগানকে খুব ভালোবাসতো। ইন দ্য ইভিনিং, সন্ধ্যের সময়, সি স্যাট দেয়ার অ্যান্ড ওয়াচ দ্য কুইন স্পিকিং অ্যাট দ্য গ্রিনস, সে সন্ধ্যের সময় সে বসে থাকতো এবং লক্ষ্য করত যে ময়ূরীরা শস্যর দানা খুঁটে খুঁটে খাচ্ছে। এ গান্ডার গ্লাইডেড অন দ্য ওয়াটার, অর্থাৎ একটা হাঁস তরতর করে জলের উপর ভেসে যেত। এবার দেখো কী দিয়েছে, এটা পড়া হয়ে গেল আমাদের পুরো ভালো করে। এবার 7B-তে দেখো কী দিয়েছে, রাইট দ্য ম্যাসকুলাইন জেন্ডার উইথ দ্য করেসপন্ডিং ফেমিনি জেন্ডার ইন দ্য টেবিল। মানে এই যে এইটা পড়েছি আমরা এখান থেকে এখানে ম্যাসকুলাইন জেন্ডার এবং ফেমিনি জেন্ডার, অর্থাৎ পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ বার করবো। ম্যাসকুলাইন মানে কি পুংলিঙ্গ, ঠিক আছে, আর ফেমিনি মানে কি স্ত্রীলিঙ্গ বার করবো। যেমন কিং আর কুইন, কিং মানে রাজা, কুইন মানে রানী। পিকক, এটা হবে ম্যাসকুলাইন। পিহেন, এটা ফেমিনাইন, মানে পিহেন হচ্ছে কি স্ত্রীলিঙ্গকে বা ময়ূরীকে বোঝায়, ঠিক আছে। গ্যান্ডার থেকে হবে গুস, আর পুরুষ মৌমাছি থেকে হবে স্ত্রী মৌমাছি। ওকে, সেটা আমাদের হয়ে গেল। দেখো উত্তরটা দেখে নাও ভালো করে। তাহলে আমাদের মেন যে এই অ্যাক্টিভিটির মেন যে পার্টগুলো ছিল 7B পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। ওকে, আমাদের চ্যানেলে এরকম পরপর আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখো।